হাই এভরিওয়ান, আমার নাম সৌরভ। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। কিংবদন্তি চ্যানেলে আজ আপনারা শুনতে চলেছেন আর্ট গ্যালারিতে খুন। গল্প পাঠে রয়েছি আমি সৌরভ রয়। গল্পের বিভিন্ন চরিত্রে সহেলি, তথাগত এবং নীল। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে সঞ্চারী রক্ষিত ও সৌরভ রয়। পোস্টার ডিজাইন শ্রাবর্ণ। পরিচালনা টিম কিংবদন্তি। এই গল্প থেকেও থাকছে একটি প্রশ্ন। এই গল্পে মনীষা নামের যে ক্যারেক্টারটি ছিল তিনি কি কাজ করতেন? আপনাদের অ্যান্সারটা আমাদের কমেন্ট সেকশনে জানান। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। শুরু হচ্ছে আজকের নিবেদন। সুকান্ত দাসের কলমে আর্ট গ্যালারিতে খুন। আর্ট গ্যালারির কাছে আমি আর আমার সঙ্গে আমার বান্ধবী মোহিনী দাঁড়িয়েছিলাম। মোহিনী বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছিল। আমি বললাম, আরে ঘড়ির দিকে বারবার তাকিয়ে দেখার কিছু নেই। তুই তো জানিস বিপিনবাবুকে, নিজের সময় মতো সে আসবে, যতই সময় দিয়ে রাখুক না কেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। 7টার মধ্যে আর্ট গ্যালারি বন্ধ হয়ে যাবে। 7টা বাজতে আর 30 মিনিট বাকি। আর লোকজনও খুব একটা নেই। বেশিক্ষণ খোলা রাখবে কি? তোকে তো আগেই বলেছিলাম, বিপিনবাবুকে বলার প্রয়োজন নেই। বিপিনবাবুও নিজের মতোই থাকে, শুধু শুধু ওকে ব্যস্ত করার কি দরকার? তাছাড়া ছবির ব্যাপারে ভদ্রলোকের আগ্রহ আছে কিনা, কি বলিস? দেখ, বিপিনবাবু যখন শুনেছেন এখানে আর্ট গ্যালারিতে একটা এক্সিবিশন হচ্ছে, তখন উনি কিন্তু প্রথম থেকেই রাজি ছিলেন এখানে আসার জন্য। কিন্তু নানান কাজে ব্যস্ত হয়ে যায়। তুই তো জানিস বিপিনবাবুকে দেখে শুনে তেমন কিছু মনে না হলেও তিনি ঠিক কিভাবে নানান সময় নানান কেসে ব্যস্ত হয়ে পড়ে। মোহিনী একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, দেখ, আর 10 মিনিট মতো দেখব, কারণ তারপরে আমাদের হাতে থাকবে মাত্র 20 মিনিট। 7টায় গ্যালারি বন্ধ মানে তার 5 মিনিট আগে আমাদের বের করে দেওয়া হবে। 15 মিনিট ছবিগুলো দেখার জন্য যথেষ্ট নয়। শিল্পীর কিন্তু যথেষ্ট নাম রয়েছে। আমিও সেই কথাই ভাবছিলাম, না হলে আবার একদিন এখানে আসতে হবে। কিন্তু বিপিনবাবু তো বলেছিলেন সময় মতো চলে আসবেন, তাহলে এত দেরি হচ্ছে কেন? আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা আর্ট গ্যালারির সামনে। গ্যালারিতে ঢোকার 3টে দরজা। দরজাগুলো দিয়ে ঢুকে ছোট্ট প্যাসেজ দিয়ে তারপরে মেন গ্যালারির ভেতরে ঢুকতে হয়। যে কোনো একটা দরজা দিয়ে বেরিয়ে এলেই হলো। সামনে খানিকটা ফাঁকা জায়গা, তারপরে গেট। সেই গেটের বাইরে দারোয়ান দাঁড়িয়ে আছে। এখান থেকেও একটা বেরোবার জায়গা আছে। আসলে গ্যালারিটা বলতে গেলে একটা উন্মুক্ত জায়গা। গ্যালারিতে আর্ট এক্সিবিশন দেখার জন্য টিকিট নেই, তাই লোকজনের ভিড় হয়। কিন্তু এই সময়টা লোকজন খুব কম। আশেপাশে আমাদের সামনের প্যাসেজ দিয়ে একটা ভদ্র মহিলা আর এক ভদ্রলোক হাঁটতে হাঁটতে ভেতরের দিকে চলে গেলেন। মনে হলো কোনো ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। একবার দেখলাম ভদ্র মহিলার হাত থেকে মোবাইলটা ভদ্রলোক নিয়ে কি যেন একটা দেখালেন। তারপরই তারা প্যাসেজের দিকে মিলিয়ে গেলেন। আমরা মনে করি অন্যদের বিষয়ে খুব একটা আগ্রহ দেখানোটা ভালো নয়। সে কথা ভেবেই সামনের দিকে তাকিয়ে দেখি মোহিনী ব্যাপারটা লক্ষ্য করেছে। মহিলার সঙ্গে ভদ্রলোকের কোনো একটা ব্যাপারে ঝামেলা চলছিল বলে মনে হচ্ছে। তাতে তোর কি বলতো? দেখ, প্রত্যেকটা কাপল, বিবাহিত হোক কিংবা অবিবাহিত, সবার মধ্যে কখনো কখনো ঝামেলা চলে। আর এই সমস্ত জায়গায় এসে সেই ঝামেলাগুলো মাঝে মাঝে অকারণে বেড়ে যায়। সে কথা তুই আর আমি খুব ভালো করেই জানি। সেসব ব্যাপারে মাথা না ঘামিয়ে একবার বিপিনবাবুকে ফোন করে দেখ। ফোনটা তুলে বিপিনবাবুকে ফোন করতে যাব, এমন সময় দরজার দিকে তাকিয়ে দেখি দারোয়ানের সঙ্গে কে যেন কথা বলছে। তাকিয়ে দেখি বিপিনবাবুকে আলাদা করে চেনার জন্য যেটা সব থেকে বেশি কাজে লাগে সেটা হলো তার পোশাক। একটা লাল রঙের ফুল হাতা শার্ট, তার একদিকটা লাল আবার একদিকটা হলুদ, এবং নিচের দিকেও তেমনই ছোট ছোট কাপড় দিয়ে আলাদা আলাদা রঙের কাপড়, যেন তার পোশাকে একটা বৈশিষ্ট্য এনে দিয়েছে। তবে তার সঙ্গে নিচের দিকে ভদ্রলোকের সেই চিরাচরিত ধুতি। বাইরে কোথাও গেলে ধুতি ছাড়া অন্য কিছু তাকে পরতে দেখিনি কখনো। আমি হাত তুলে ডাকলাম, আরে ও বিপিনবাবু, কি হলো? বলতে বলতে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। দেখি দারোয়ান বলছে, না না, ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা যাবে না, অনুমতি নেই।
আমি বলছি তো, আপনি এখানে জমা রেখে দেন, তারপরে যাওয়ার সময় নিয়ে যাবেন। উফ, ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকেছি মানে যে ছবি তুলবো সেটা তো নয়। আমি তো বলছি ছবি তুলবো না, ক্যামেরা আমার গলায় ঝোলানো থাকবে শুধু, তার বাইরে আর কিচ্ছু করবো না। আর ছবি তুললে তো আমি মোবাইলেও তুলতে পারি। ভেতরে লোক আছে, মোবাইল ভেতরে ব্যবহার করা যাবে না, ছবি তুলতে আপনাকে দেব না। আপনি শুধু শুধু কেন দেরি করছেন বলুন তো? একটু পরেই বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যান, ক্যামেরাটা আমায় দিয়ে যান। বিপিনবাবু ক্যামেরা নিয়েই ভেতরে ঢুকবেন, আর দারোয়ান ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকতে দেবে না। অনেক কষ্ট করে বিপিনবাবু ক্যামেরায় ছবি তুলবেন না সেই কথা ভালো করে জানিয়ে দিয়ে তাকে আশ্বস্ত করে আমরা ঢুকে এলাম। হাতে বেশি সময় নেই। সামনের লম্বা প্যাসেজ ধরে এসে যখন আমরা ভেতরে আর্ট গ্যালারিতে ঢুকলাম, তখন দুজন পাহারাদার ছাড়া আর কেউ নেই। তাদের গায়েও ওই বাইরের লোকের মতোই পোশাক। কথা বলছিল, আমাদের দেখতে পেয়ে তাদের মধ্যে একজন সামান্য হেসে আমাদের ভেতরে ঢুকতে বলল। বোধহয় লোকটি বিপিনবাবুকে চিনতে পেরেছে, তাই আমাদের দেখেই অন্য আরেকজনের সঙ্গে কথা বলতে লাগলো। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর্ট গ্যালারিটা। চারিদিকেই ছবি রয়েছে, তো কোথাও ক্যানভাসে আঁকা প্রাকৃতিক দৃশ্য, কোথাও কোথাও রাজা রাজরাদের ছবির অবয়ব, কোথাও বিখ্যাত কিছু পেন্টিংয়ের কপি, আবার একটা পুরনো বাড়ির ছবিও দেখলাম। ছবিটা কিন্তু বেশ ভালো লাগলো। একটা 3 তলা প্রায় ভেঙে পড়া একটা বাড়ির ছবি, তার চারপাশে মাথা তুলে দাঁড়িয়েছে বাড়ির মতোই শতাব্দী প্রাচীন কয়েকটা গাছ। বিপিনবাবু যে এত মুগ্ধ হয়ে ছবি দেখতে পারে সে কথা জানতামই না। তাকে ছবিটার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি হলো, ছবিটা কি এতই পছন্দ হলো নাকি? কিনবেন নাকি? ধুর, একটা ছবিও আমার পছন্দ হয়নি, তবে এখানে সময়টা তো কাটাতে হবে, তাই একটা ছবির দিকে ভালো করে হাঁ করে তাকিয়ে থাকি, সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। বিপিনবাবুর যুক্তি যে মাঝে মাঝে এমনটাই হয় সে কথা আলাদা করে বলে দিতে হয় না। বিপিনবাবু যেমন মজার মানুষ, তেমন কিন্তু কাজের ক্ষেত্রে তার মাথা বেশ খোলে। এমন সময় মোহিনীর মোবাইলটা বেজে উঠেছিল। সে মোবাইলটা বের করে রিসিভ করতে সামনের পাহারাদারের মধ্যে থেকে একজন কি একটা বলতে বলতেই অন্যদিকে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সে শুনতে পেলাম কারোর সঙ্গে কথা বলতে বলতে প্যাসেজের দিকে মোহিনী এগিয়ে যাচ্ছে। পাহারাদারের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বিপিনবাবুর সঙ্গে কথা বলছে, বোধহয় ছবি না তোলার জন্য রিকোয়েস্ট করছে। আমি একটা ছবির দিকেই তাকিয়ে দেখছিলাম। এমন সময় মোহিনীর চিৎকার শুনতে পেলাম। না না! সঙ্গে সঙ্গে আমি, বিপিনবাবু, দুজন পাহারাদার এবং বাকি সবাই মিলে সেই প্যাসেজের দরজার দিকে এগিয়ে গেলাম। দেখি মোহিনী 2 হাতে নিজের মাথাটা চেপে ধরে বসে রয়েছে। ওপার থেকে দারোয়ান ছুটে এসছে। সামনে দারোয়ান ও তার সঙ্গে আরেকজন এই দিকেই হেঁটে আসছে। মোহিনী যেখানে দাঁড়িয়ে আছে সেটা একদম প্যাসেজ পেরিয়ে গেটের কাছাকাছি জায়গা। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই লম্বা প্যাসেজগুলোতে বেশ মাঝারি আকারের জানালা রয়েছে, যে জানলা দিয়ে বাইরের দিকটা দেখা যায়। প্যাসেজটা মাটি থেকে খুব একটা উঁচু নয়, বাইরে থেকে দাঁড়িয়ে কেউ উঁকি মারলে তার মুখ দেখা যাবে। মোহিনীকে এমনভাবে দেখে আমরা ছুটে যেতেই মোহিনী চিৎকার করে বলতে লাগলো, একটা লাশ, একটা লাশ! ঠিক তখনই দেখতে পেলাম অন্যদিকের দারোয়ানের সঙ্গে ভেতরে ঢুকে আসছে সেই লোকটা যাকে আমরা খানিকক্ষণ আগেই এই আর্ট গ্যালারির ভেতরে ঢুকতে দেখেছিলাম। মোহিনীর কথা শুনে আমরা প্যাসেজের দরজার দিকে এসেই ছোট একটা বাঁকের কাছে এসে দাঁড়ালাম। এখানে বোধহয় একটা চেয়ার রাখা থাকে। জায়গাটা এখন ফাঁকা, কিন্তু সেই দিকে আঙুল দেখিয়ে মোহিনী চিৎকার করছে, কিন্তু কোথায় লাশ? এখানে তো কিছু নেই ম্যাডাম। দারোয়ানের কথা শুনে বিপিনবাবু সামনে এগিয়ে গেলেন। জায়গাটা দেখে পেছনে ঘুরে বললেন, মোহিনী, এখানে তো কোনো লাশ নেই, তুমি ঠিক দেখেছিলে? আমি ঠিক দেখেছিলাম বিপিনবাবু, এইখানে একটা লাশ ছিল, ওই দেওয়ালের কাছে হেলান দিয়ে বসানো ছিল, তার চোখ দুটো ভয়ানকভাবে তাকিয়েছিল আমার দিকে। আমি মোবাইলে কথা বলতে বলতে এদিকেই এগিয়ে আসি,
আর তারপরে চিৎকার করে এদিকে ছুটে আসতেই দেখি মোহিনীর কথা শুনে আমি খানিক বিব্রতই হলাম। তাহলে লাশটা গেল কোথায়? মোহিনী চিৎকার করেছে, তার প্রায় 2-3 মিনিটের মধ্যেই আমরা এখানে চলে এসেছি। তাহলে বিপিনবাবু প্যাসেজের দরজার দিকটায় এগিয়ে যেতেই দেখা গেল প্যাসেজের দরজাটা পেরিয়ে বাইরে যাওয়ার রাস্তা এবং তার মাঝে একটা পাঁচিল। পাঁচিল বরাবর খানিকটা এগিয়ে গেলে তারপরে বেরোবার রাস্তা। আর্ট গ্যালারিতে ঢোকার সময় আমি আর মোহিনী যে দম্পতিকে প্যাসেজে ঢুকতে দেখেছিলাম, এখন দেখি শুধু সেই লোকটাই একজন দারোয়ানের সঙ্গে এদিকে এগিয়ে আসছে। কাছে এসে বলল, কিন্তু মনীষা গেল কোথায়? মনীষা, মনীষা! বলতে বলতে প্যাসেজ ধরে সে ভেতরের দিকে ঢুকে এলো। চারপাশে এদিক ওদিক খুঁজল। ততক্ষণে মোহিনী খানিকটা শান্ত হয়েছে। দারোয়ান এবং বাকি দুজন এসে ততক্ষণে আর্ট গ্যালারির ভেতরের দরজা এবং পেছনের দিকের দরজাটা বন্ধ করে দিয়েছে। শুধু এই সামনের দিকের দরজাটা খোলা। মোহিনী তখনও প্রায় কাঁদতে কাঁদতে বলছে, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, যখন আমরা বাইরে দাঁড়িয়েছিলাম এই লোকটার সাথে যে ভদ্রমহিলা ভেতরে ঢুকেছিল, সেই ভদ্রমহিলাকে আমি দেখেছিলাম। তার পরনে যে পোশাক ছিল সেই পোশাক। আমি চমকে উঠলাম। মোহিনীর কথা শুনে সেই ভদ্রলোক এবার 2 হাতে নিজের মুখ ঢেকে ধপ করে মেঝের ওপর বসে পড়লেন। তার গলাটাও ধরে এসছে। তিনি ধরা গলাতেই বললেন, আমি জানতাম এমন কিছু একটাই হবে। আমি জানতাম এমন কিছু একটা হবে। ঘটনার আকস্মিকতায় আমরা সকলেই হতবম্ব হয়ে গিয়েছিলাম। কিন্তু অনেকক্ষণ ধরে খুঁজেও চারপাশে সে আর্ট গ্যালারির ভেতরে এবং বাইরে পেছনের ফাঁকা জায়গায় কোথাও মৃতদেহ খুঁজে পাওয়া গেল না। এমনকি এমন কিছু খুঁজে পাওয়া গেল না যেটা দেখে বোঝা যায় কোথাও মৃতদেহ ছিল। বিপিনবাবু কিছু বললেন না। তারপর সেই ভদ্রলোক, যার নাম পরে জেনেছিলাম অভিনব সরকার, তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে মোবাইলটা বের করে ফোন করলেন থানায়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পড়ল। বিপিনবাবুর সঙ্গে পুলিশের পরিচিতি বেশ ভালো। যাকে সেসব কথা না হয় অন্য সময় বলা যাবে। পুলিশ অফিসার বিপিনবাবুকে বললেন, মৃতদেহ আপনি দেখেছিলেন কি? আমি দেখেছিলাম মৃতদেহটা, কিন্তু চিৎকার করে সামনে ছুটে গিয়ে ওইখানে আমি বসে পড়ি। তারপরে আবার যখন এসেছি তখন সেখানে কিছুই ছিল না। পুলিশ অফিসার একবার ভালো করে গোটা জায়গাটা দেখে নিয়ে বললেন, দেখুন, এমনও তো হতে পারে যে আপনি ভুল দেখেছেন। জায়গাটা তো অন্ধকার, প্যাসেজের ওই দিকটা আলো রয়েছে, কিন্তু সন্ধে হয়ে আসার জন্য এই দিকটা সামান্য অন্ধকার হয়ে গেছে। আর তার মধ্যেই না মিস্টার বসু, মোহিনী মিথ্যে কথা বলবে না। চোখের ভুল করার মতো মেয়ে সে নয়। আমি ভালো করে মোহিনীকে চিনি। ও যখন দেখেছে তখন কিছু একটা ব্যাপার হয়েছে। কিন্তু ইন্সপেক্টর, ওই ভদ্রমহিলা যা বলছেন তাতে আমার মনীষাকেই উনি দেখতে পেয়েছেন। কিন্তু মনীষার যদি কিছু হয়ে যায় তাহলেই বা মনীষা গেল কোথায়? মনীষা আপনার কে হয়? মনীষা আমার স্ত্রী। আর আমরা দুজন এই কিছুক্ষণ আগেই, মানে ওনাদের আগে এখানে এসেছিলাম এক্সিবিশন দেখার জন্য। তবে আমার হাতে বেশি সময় ছিল না, তাই তাড়াতাড়ি ঘুরে আমরা বেরিয়ে পড়েছিলাম। মনীষা ভেতরে কিছু দেখছিল, কিন্তু ওই পেছনের দিকে রুমের দিকে গিয়েছিলাম আমরা। ওই যে দারোয়ান, সেও আমার সঙ্গে ছিল। বাথরুমের দরজাটা খুলছিল না, সে আমায় সাহায্য করার জন্য এসেছিল। আর তারপরে চিৎকারটা শুনে আমরা ছুটে আসি। আপনার স্ত্রী যদি হয় তাহলে আপনি আমার সঙ্গে থানায় চলুন তো একবার। একটা মিসিং ডায়েরি লেখাতে হবে। মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত তাকে আমরা মৃত বলে সাব্যস্ত করতে পারবো না। বিপিনবাবু, আপনি কি বুঝছেন? হ্যাঁ মিস্টার বসু, আমি বুঝতে পারছি। আর্ট গ্যালারি বন্ধ হওয়ার সময় হয়ে গেছে, আমাদের এখান থেকে বেরিয়ে পড়া দরকার। কথাটা শুনে একটা প্রচণ্ড হাসি পেয়ে গেল, কিন্তু সেটা করা সম্ভব নয়, কারণ মোহিনী বিপর্যস্ত। তার ওপর ওই অভিনব সরকার নামের ভদ্রলোকও বেশ ভেঙে পড়েছেন, সেটা বোঝাই যায়। তাই হালকা করে বিপিনবাবুর কাঁধ চেপে দিয়ে বললাম, বিপিনবাবু উনি এ ব্যাপারে বলেননি। উনি বলতে চাইছেন এই কেসের ব্যাপারে,
মানে মৃতদেহ কিংবা মেয়েটার মিসিং হয়ে যাওয়ার ব্যাপারে কিছু বুঝতে পারলেন? মৃতদেহ যখন নেই তখন তো কিছুই বলা সম্ভব নয়, কিন্তু মৃতদেহ এখানে ছিল। বিপিনবাবুর কথায় আমি, পুলিশ অফিসার, এমনকি বাকি সবাই প্রায় অবাক হয়ে গেলাম। জায়গাটায় সত্যি আলো কম, ইচ্ছা করেই এমন তৈরি করে রাখা হয়েছে। পরিষ্কার চকচকে দেওয়াল, তার মাঝে হালকা পাওয়ারের একটা অদ্ভুত আলোয় আধুনিক পরিবেশ সৃষ্টি করেছে। দারোয়ান বড় আলোটা জ্বালিয়ে দিল। বিপিনবাবু সেই দেওয়ালের ছোট্ট প্যাসেজের শেষে খোপের মতো জায়গাটার দিকে আঙুল দেখিয়ে বললেন, এইখানটায় ভালো করে তাকিয়ে দেখুন। দেওয়ালের কাছে কাউকে বসানো হয়েছিল। গোটা দেওয়ালটা নতুন করে রং করা হয়েছে এবং পরিষ্কার ঝকঝকে, কিন্তু দেওয়ালের ঠিক এই জায়গাটায় একটা ঘষটানোর চিহ্ন। কেউ দেওয়ালের এইখানটায় বসে কিংবা দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে বসে পড়লে দেওয়ালটা যেমনভাবে ঘষটে যাবে, ঠিক সেই রকম। এবং তার সঙ্গে সঙ্গে এই যে মেঝের দিকে ভালো করে দেখুন, গোটা জায়গায় কোথাও এমন কোনো ব্যাপার নেই, গোটা জায়গাটা পরিষ্কার, অথচ এইখানটায় দেওয়াল থেকে রং ঘষে গুঁড়ো গুঁড়ো হয়ে নিচের দিকে পড়েছে। দারোয়ান বলল, এক্সিবিশন শুরু হয়েছে 7 দিন হলো। এই এক্সিবিশনের জন্য গোটা জায়গাটা রং করা হয়েছিল, কিন্তু রং পুরোপুরি ভাবে হয়তো এখনো শুকিয়ে যায়নি। তার জন্য দেওয়ালে হাত দিতে সবাইকে বারণ করি। কিন্তু বিপিনবাবুর অবজারভেশন পাওয়ার দেখে অবাক হয়ে গেলাম। মেঝের কাছে পড়ে থাকা রঙের গুঁড়োটা এখনো কিন্তু আমি দেখতে পাইনি। কিন্তু সেটা তো অন্য কোনো কারণেও হতে পারে। ডিপেন্ডস, হতেই পারে। কিন্তু ভদ্রমহিলা আর্ট গ্যালারির ভেতরে ছিলেন, কিন্তু আমরা যখন ভেতরে ঢুকেছিলাম তখন তাকে আর্ট গ্যালারির ভেতরে দেখতে পাইনি। আমরা ঢোকার একটু আগেই ওরা ওখান থেকে বেরিয়ে এসেছিল। তার মধ্যে দারোয়ান গেটের কাছ থেকে অভিনববাবুর সঙ্গে গিয়েছিলেন বাথরুমের দিকে। তাই এইটুকু সময়ের মধ্যে জিনিসটা হয়েছে। তার কারণ এই রংটা ভালো করে দেখুন, রংটা পুরোপুরি কিন্তু কাঁচা নয়, শুকিয়ে গেছে, তবু দেওয়ালের উপর এখনো ভালোভাবে বসতে পারিনি। তাই এটা যদি অনেকটা আগে হতো তাহলে এই যে রং, তার এই জায়গাটা শুকিয়ে যেত। এই ঘষটানোর চিহ্নগুলো ভালো করে দেখুন। পুলিশ অফিসার ভালো করে দেখল। তারপর বিপিনবাবুর মতের সঙ্গে তার মত মিল হলে পুলিশ অফিসার বলল, কিন্তু মৃতদেহ খুঁজে না পাওয়া পর্যন্ত তো কিছুই করা যাবে না বিপিনবাবু। একটা কাজ করুন, আপনারা সবাই থানায় চলুন, সেখানে গিয়ে একটা আপনাদের বয়ান দিয়ে দেবেন। তাহলে ওনার মিসিং রিপোর্টটা আরও শক্তিশালী হবে। তারপর না হয় আমরা দেখব বাকিটা। অভিনব সরকার দুহাতের মাঝে হাত রেখে অসহায়ের মতো দাঁড়িয়েছিলেন। আমরা এরপর সেখান থেকে বেরিয়ে এলাম। আর্ট গ্যালারি বন্ধ করে দেওয়া হলো। আসার আগে কি কারণে যেন আর্ট গ্যালারির বাইরে থেকে চারপাশটা ঘুরে ঘুরে একবার দেখতে লাগলেন বিপিনবাবু। তারপর সোজা পুলিশের সঙ্গেই আমরা গিয়ে পৌঁছলাম থানায়। থানায় গিয়ে সমস্ত বয়ান এবং আমরা যেটুকু দেখেছি সবকিছু রেকর্ড করার পর সেখান থেকে ফিরে এলাম আমার বাড়িতে। বিপিনবাবু ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু তাকে ফিরতে দিলাম না। মোহিনী খুব ভয় ভয় রয়েছে। বিপিনবাবু কিন্তু আমার বাড়িতে গিয়েও বসলেন না, মোবাইলে যেন কার সঙ্গে কথা বলতে লাগলেন। তারপর ঘরে এসে বললেন, ব্যাপারটা খুবই আনফরচুনেট। ওরা ছবি দেখতে গেল, অথচ সেখান থেকে মহিলাকে তুমি দেখেছিলে ওইখানে পড়ে থাকতে। আচ্ছা, কোনো আঘাতের চিহ্ন বা কোনো কিছু ছিল? মোহিনী যেন ভালো করে মনে করার চেষ্টা করলো। তারপর বলল, রক্ত দেখতে পেয়েছি বলে তো মনে হয় না, তবে আমি যখন তাকে দেখেছি তখন সে মারা গেছে, কিন্তু আশেপাশে আমি আর কাউকে দেখতে পাইনি। আচ্ছা, কোনো পায়ের শব্দ? মানে যখন তুমি মেয়েটাকে দেখে চিৎকার করে এইদিকে ছুটে আসলে তখন? বিপিনবাবু, কি বলছেন? যখন ব্যাপারটা আমি দেখেছি তারপরে আমার আর কিছু মনে ছিল না। চিৎকার করে আমি ওখানেই বসে পড়েছিলাম। আপনারা যদি না আসতেন তাহলে হয়তো আমি ওখানেই বসে থাকতাম। তাহলে ওই টাইমের মধ্যে কেউ মৃতদেহটা ওখান থেকে তুলে নিয়ে গেছে। বিপিনবাবু, আমার কিন্তু এখনো মনে হচ্ছে একটা ব্যাপার। মোহিনী হতে পারে ভুল দেখেছে, আর ওই অভিনব সরকারের স্ত্রী মনীষা সরকার হয়তো বেরিয়ে গেছে, অন্য কোথাও গেছে, কিন্তু
কিন্তু সেটা কি করে হয়? তুমি দেখলে না উনি কি বললেন? তাছাড়া অভিনব সরকারের স্ত্রী মনীষা সরকারের মোবাইলটা তার কাছেই ছিল। পুলিশ তো সেটা জমা নিয়ে নিল। যদি সে অন্য কোথাও গিয়ে থাকে তাহলে অন্তত মোবাইলটা তো নিয়ে যাবে। আজকাল কিছু না থাকুক, মোবাইলটা কিন্তু সবার হাতেই থাকে জিতু। আমি উত্তর দিতে পারলাম না। হ্যাঁ, আমার নাম জিতু, তবে ঠিক জিতু নয়, আমার নাম জিতেন্দ্র চক্রবর্তী। তবে বিপিনবাবু আমায় জিতু বলেই ডাকে। আমি কিছু বুঝতে পারছিলাম না। মোহিনী এখন আগের থেকে খানিকটা সুস্থ হয়েছে। বিপিনবাবু বেশি কথা বলছিলেন না। মোহিনী উঠে চলে গেল বাথরুমে। আমার বাড়িতে মোহিনী এর আগে অনেকবার এসছে। মোহিনী আর আমি যাকে বলা যায় একেবারে স্কুল জীবন থেকে বন্ধু। মোহিনী চলে যেতেই বিপিনবাবুকে বললাম, আচ্ছা বিপিনবাবু, আপনি এতটা নিশ্চিত কি করে হচ্ছেন মোহিনীর ব্যাপারে? ও যে ভুল দেখেনি তার কি প্রমাণ? আপনি তো জানেন মোহিনী কতটা কল্পনাপ্রবণ। তাছাড়া আমার লেখালেখির সঙ্গে জড়িয়ে থাকার মতো মোহিনীরও নিজের একটা শখ রয়েছে। মোহিনী ছবি আঁকে, সেটা তো আপনি জানেন। তাহলে জিতু, মোহিনীর ব্যাপারে তুমি যাই বলো না কেন, মোহিনী মিথ্যে বলছে এই কথাটা আমি মানতে পারবো না। মোহিনীর চোখ আমায় সত্যি কথা বলেছে। মানুষের চোখ কখনো মিথ্যে বলে না। কিন্তু আমি ভাবছি এই মনীষা সরকারের কথা। খুন হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু মৃতদেহটা অত অল্প সময়ের মধ্যে বাইরে বেরিয়ে গেল কোথায়? আর দ্বিতীয় কথা হলো, ওকে খুন করলো কে? যেখানে অভিনব সরকার নিজে উপস্থিত ছিলেন সেখানে। তার মানে আপনি কেসের মধ্যে পুরোপুরি ঢুকে পড়েছেন। এ সময় আপনাকে আর কিছুই বলে বোঝাতে পারবো না। বেশ, আপনার যেটা ভালো মনে হয় করুন, তবে প্রয়োজন হলে কিন্তু সব সময় আমি হাজির আছি। বিপিনবাবু সামান্য হেসে উঠে দাঁড়িয়ে বললেন, শোনো, কাল সকালে তৈরি থেকো, বুঝলে? একবার ওই অভিনব সরকারের বাড়িতে যেতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে। মোহিনী ফাঁকা থাকলে ওকেও নিয়ে চলো। এরপর বিপিনবাবু চলে গেলেন। কিছুক্ষণ পরে মোহিনীও চলে গেল। গোটা রাত কিন্তু ব্যাপারটা নিয়ে আমি ভাবতে লাগলাম। পরদিন সকালে বিপিনবাবুর সঙ্গে অভিনব সরকারের বাড়িতে গিয়ে পৌঁছলাম। বেশ বড় দোতলা বাড়ি। বাড়িতে দুজন কাজের লোক রয়েছে। তাদের একজন আমাদের চা আর তার সঙ্গে টুকিটাকি কিছু খাবার এনে দিল। আমরা সেখানে বসে রয়েছি, এমন সময় অভিনব সরকার ওপর থেকে নেমে এলেন। তার দুটো চোখের তলাতেই কালি পড়েছে। তিনি যে ক্লান্ত সেটা দেখেই বোঝা যাচ্ছে। গোটা রাত হয়তো ঘুমাননি। আমাদের সামনে এসে বসে বিপিনবাবুর দিকে তাকিয়ে বললেন, আপনার নাম শুনেছিলাম, কিন্তু আপনি যে সেই বিপিন হালদার সেটা ভাবতে পারিনি। আজ এখানে আসার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। আপনি ওই আর্ট গ্যালারিতে বলেছিলেন এমন যে কিছু একটা হবে, সেটা আপনি জানতেন। আপনি কি কাউকে সন্দেহ করছেন? অভিনব সরকার একবার এদিক ওদিক তাকালো। কাজের লোকেদের মধ্যে একজন কাছেই ছিল, বোধহয় কিছু লাগবে নাকি দেখার জন্য। তাকে তিনি চলে যেতে বললেন। তারপর বললেন, কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। আমার স্ত্রীর যদি কিছু ক্ষতি হয়ে থাকে আর তার পেছনে যদি কেউ থাকে, তাহলে তাকে শাস্তি দিতেই হবে। দেখুন, প্রায় সপ্তাহ দুয়েক ধরে, মানে আমার স্ত্রী মনীষার মধ্যে একটা ব্যাপার আমি লক্ষ্য করেছিলাম। আমায় ইগনোর করা, মাঝে মাঝে মোবাইলে ব্যস্ত থাকা, এমন অনেক কিছুই। বললেই বলতো সে তার এক পুরনো বন্ধু সঞ্জয়ের সঙ্গে কথা বলছে। সেই সঞ্জয়কে অবশ্য আমি চিনি, তবে কলেজে আমরা তিনজন একসঙ্গেই পড়তাম। সঞ্জয়ের সঙ্গে আমার খুব বেশি চেনাজানা না থাকলেও মনীষার সঙ্গে ছিল। তবে এখন আমার মনে হয় সঞ্জয়ের সঙ্গে মনীষার কোনো একটা ব্যাপার ছিল। মানে ব্যাপার, যেটা আমি কি বলতে চাইছি সেটা আশা করি আপনি ঠিক বুঝতেই পারছেন। অ্যাফেয়ার? কিন্তু সে ব্যাপারে আপনি মনীষাকে, মানে আপনার স্ত্রীকে কিছু বলেননি? বলেছিলাম, কিন্তু সে বলেছিল সঞ্জয় শুধুই মাত্র তার বন্ধু। আসলে আমার হাতে এমন কোনো প্রমাণও ছিল না যেটা দিয়ে মানে চার্জ করা যায়, তাই আর কি। কিন্তু আমার মনে হয় সঞ্জয় যদি এমন কিছু করে থাকে তাহলে। সঞ্জয়ের সঙ্গে আমরা কথা বলে নেব, কিন্তু সঞ্জয়ের সঙ্গে যদি মনীষার কোনো অ্যাফেয়ার থেকে থাকে, তাহলে সে মনীষাকে ফোন করতে যাবে কেন? কারণ আমি মনীষার সঙ্গে কয়েকদিন ধরে এ ব্যাপারে কথা বলে ওকে প্রায় বুঝিয়ে এনেছিলাম
যে এই সমস্ত ব্যাপার আমার ঠিক পছন্দ হয় না। দেখুন, আমার নিজের একটা কারখানা আছে, তার জন্য আমায় সবসময় ব্যস্ত হয়ে থাকতে হয়। এদিকে নজর দেওয়ার সময় আমি সেভাবে পাই না বললেই চলে। কিন্তু তার মধ্যে যদি এমন কিছু চলতে থাকে তাহলে সেটা কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় বলুন তো। আমি ঘরের চারিদিকে তাকিয়ে দেখছিলাম। বেশ সুন্দর করে ঘরটা সাজানো। দেওয়ালে আবার অভিনব সরকার এবং তার স্ত্রী মনীষা সরকারের একটা ছবি ঝুলছে। এই মহিলাটাকেই আমি দেখেছিলাম ওই গেটের কাছ থেকে ঢুকতে এই লোকটির সঙ্গে। বিপিনবাবু আরও কিছু বলছিলেন, তবে সেই দিকে আমার মন ছিল না। আমি ঘরের সাজসজ্জা দেখছিলাম। কিছুক্ষণ পরে আমরা সেখান থেকে উঠে পড়লাম। অভিনব সরকার বিপিনবাবুর একটা হাত ধরে বললেন, বিপিনবাবু, যা করার এখন আপনিই করতে পারেন। আমি আর কি করতে পারি বলুন তো? মনীষা সরকার তো মারা গেছে। লেট মনীষা সরকার। বেঁচে থাকলে না হয় তাকে ব্যাপারটা নিয়ে বুঝিয়ে সুঝিয়ে বলতে পারতাম, কিন্তু মৃত মানুষকে তো আর বোঝানো যায় না। এটাও লেট, মানে দেরি হয়ে গেল আর কি। বিপিনবাবু, উনি বলতে চাইছেন এই কেসটার ব্যাপারে আপনি কিছু করতে পারেন? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই অবশ্যই। এই আপনাদের বাথরুমটা একবার ব্যবহার করা যাবে? বিপিনবাবুকে অভিনব সরকার ভেতরে নিয়ে গেলেন এবং একজন কাজের লোককে ডেকে তাকে দিয়ে বাথরুমের দিকে নিয়ে যেতে বললেন। আমার পাশে বসে থাকা মোহিনী বলল, আচ্ছা, ইচ্ছে করে কি উনি এমন কিছু করেন, নাকি উনি আসলে বুঝতে পারেন না ওনাকে কি বলা হচ্ছে? এই কথাগুলো বিপিনবাবুকে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি, কিন্তু উনি এমন কিছু রিয়াকশন দেন যার উপরে কিছু বলা যায় না। অভিনব সরকারের কাছ থেকে বিদায় নিয়ে আসার পরে আমাদের হাতে আর তেমন কিছুই ছিল না। পথে নেমে বিপিনবাবুকে বললাম, বিপিনবাবু, তাহলে এই সঞ্জয় বিশ্বাসের খোঁজ করতে হবে এবং তার সঙ্গে যোগাযোগ করতে হবে। কলেজের বন্ধু, তাই তাকে খুঁজে বের করা খুব একটা কঠিন হবে না। এই কাজটা না হয় মিস্টার বসুকে দিয়েই করে ফেলতে পারবো, কিন্তু আমায় অন্য একটা কাজ করতে হবে। কি কাজ? আর্ট গ্যালারি তো আজও খোলা আছে। আজ আরেকবার গিয়ে আর্ট গ্যালারির ছবিগুলো ভালো করে দেখতে হবে। কাল তো ভালোভাবে ছবিগুলো দেখাই হলো না। বিপিনবাবুর হঠাৎ ছবি দেখার এত ইচ্ছে হলো কেন সেটা বুঝতে পারলাম না, তবু আমাকে যেতেই হলো। আর্ট গ্যালারিতে ছবি দেখছি আমরা দুজন। বিপিনবাবু মাঝে কোথায় যেন চলে যাচ্ছেন। একসময় তাকে দেখলাম সেই দুজন পাহারাদারের সঙ্গে কথা বলতে। লোকটি যে কি করতে চাইছে কিছুই বুঝতে পারলাম না। অনেকক্ষণ পর তিনি চলে এলেন। তার মুখে তখন হাসি। বললেন, একটা খবর আছে, আর দুদিনের মধ্যে এই এক্সিবিশন শেষ হয়ে যাচ্ছে। তারপরে হাতের কাজের কোনো একটা এক্সিবিশন শুরু হচ্ছে, তখনও কিন্তু আসবে এখানে। হ্যাঁ, আপনি কি এই ব্যাপারে খোঁজ নিতে এখানে এসেছিলেন? না, খোঁজ নিতে এসেছিলাম অন্য একটা ব্যাপারে। কাল যখন ওই অভিনব সরকার এবং মনীষা সরকার এখানে ঢুকেছিল, তার ঠিক আগেই পিছনের দিকের রাস্তায় দেওয়ালের কাছাকাছি একটা গাড়ি এসে দাঁড়িয়েছিল। দারোয়ান গাড়িটাকে দেখেছিল, তবে ওই দিকে একটাই বড় রাস্তা রয়েছে বলে তেমন কিছু ভাবেনি। তাছাড়া গাড়িটা দাঁড়িয়েছিল রাস্তার ওপারে, কিন্তু যেই সময় ওরা দুজন এলো সেই সময় গাড়িটা ওখানে দাঁড়ালো। কিন্তু আমরা যখন বাইরে ছিলাম তখন কিন্তু গাড়িটাকে দেখতে পাইনি। না, আমি যখন মৃতদেহটা রেখে ছুটে চলে এসেছিলাম তখন যেন একটা গাড়ির শব্দ শুনতে পেয়েছিলাম। একটা গাড়ি চালু হওয়ার শব্দ হলো, কিন্তু পেছনে তাকাইনি বলে। দেখলাম বিপিনবাবুর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে, যেন কোনো একটা লিড তিনি ধরতে পেরেছেন। বললাম, কি ব্যাপার বলুন তো বিপিনবাবু, আপনি কি কিছু ধরতে পেরেছেন? তার মানে গাড়িটা এসেছিল মনীষা সরকারের জন্য, কিন্তু মনীষা সরকারকে তো খুন করে চলে গেলেই পারত। তার মৃতদেহটা ওখান থেকে আবার সরানোর প্রয়োজন পড়ল কেন? মানে সঞ্জয় বিশ্বাস যদি রাগের বশেই কাজটা করে থাকে, তাহলে মৃতদেহ তুলে নিয়ে যাওয়ার মতো রিস্ক নিল কেন? আপনার কি মনে হচ্ছে? ব্যাপারটা আমরা যতটা সহজ বলে ভাবছি ততটা সহজ কিন্তু নয় জিতু। ব্যাপারটা খুব কঠিন, যতটা মনে হচ্ছে তার থেকেও বেশি কঠিন। তবে এই কঠিন ব্যাপারগুলো নিয়ে ভাবতে শুরু করলে না আমার আবার খুব খিদে পেয়ে যায়।
মোহিনী প্রায় বিরক্ত হয়ে দুটো হাত শক্ত করে একটা বিরক্তিসূচক শব্দ মুখ থেকে বের করে বলল, উফ বিপিন বাবু, এখানে একটা মার্ডার নিয়ে কথা চলছে, আর আপনি চলুন চলুন এখান থেকে বেরিয়ে সামনে একটা কফি শপ আছে, সেখানে কিছু পাওয়া যায় নাকি দেখি। কফি নিয়ে আমরা বসে আছি, আর তার সঙ্গে স্যান্ডউইচ আর ছোটোখাটো কিছু খাবার। সেগুলো আগেই সাবার করে ফেলেছে বিপিনবাবু। তারপর উঠে গিয়ে একদম কাউন্টারের লোকটির সঙ্গে কথা বলতে লাগলো। আমি বললাম, বিপিনবাবুকে দেখে কে বলবে যে বিপিনবাবু ওই মনীষা সরকারের মার্ডার কেসটা নিয়ে এখনো ভাবছে। তুই জানিস না, এখনো লোকটার মধ্যে এই ব্যাপারটাই কিন্তু ঘুরছে। লোকটা বাইরে কোনো কিছু বুঝতে দিতে দেয় না। লোকটার সঙ্গে থেকে থেকে যদি তার কাজ না দেখতাম তাহলে বিশ্বাসই করতাম না যে ওই রকম বেটে খাটো অতি সাধারণ আর 5টা লোকের মতন দেখতে ওই লোকটা এমন কোনো কাজ করতে পারে। বিপিনবাবুর চেহারাটা অতি সাধারণ বলা চলে। মাথায় মাঝারি আকারের চুল, একটা মোটা গোঁফ, উচ্চতা 5 ফুট 4 কিংবা 5 মতো হবে, আর তার পরনে একটা সাদা ফুলহাতা জামা, এবং সেই জামার মধ্যে নীল নীল কতগুলো স্ট্রাইক মতো কাটা, এবং পেছনের দিকেও সেটা আছে। এগুলো নাকি সূক্ষ্ম হাতের কাজ। আর তার সঙ্গে আবার ধুতি। এই ধুতি পরাটাকে অনেকেই কিন্তু চট করে এখন আর ভালো চোখে দেখে না, কিন্তু বিপিনবাবুর সেদিকে মন না দিয়েই বলেন, খাওয়া, পড়া আর ঘোরা, এই 3টে ব্যাপারে কারো কোনো মতামত নিতে নেই। নিজে যেটা ভালো লাগে সেটাই করতে হয়। আরে বাবা, আমি খাবো, আমি পরবো, আমি ঘুরবো, অন্য কেউ কেন ঠিক করে দেবে বলো তো? কিন্তু লোকটার সঙ্গে কথা বলতে বলতে বিপিনবাবু বাইরের দিকে আঙুল দেখিয়ে কিছু একটা দেখাচ্ছেন। ভেতরে কিছু একটা সমস্যা রয়েছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এসে যখন মোবাইলটা তুলে নিয়ে বিপিনবাবু একটা গাড়ির ব্যাপারে ডিটেলিং করতে লাগলেন, তখন বুঝতে পারলাম এই ক্যাফেতে আসার পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে। তবে প্রশ্ন করতে বললেন, কাল ঠিক যে সময় খুনটা হয়েছে কিংবা ওখান থেকে মৃতদেহটা গায়েব হয়েছে তার আগেই রেস্টুরেন্টের কাছে দুটো লোক বসেছিল। ওই একটা গাড়ি এখানে দাঁড়িয়েছিল, তারপর লোক দুটো হঠাৎ করে উঠে যায়, খাবার মাঝপথে রেখে বিল মিটিয়ে বেরিয়ে যায়, এমনকি চেঞ্জের টাকাটাও নেয়নি। আচ্ছা, এত তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার কারণ কি ছিল? মৃতদেহ তোলার জন্য? কিন্তু মৃতদেহ তোলার জন্য গাড়ি যদি পেছনে থাকে তাহলে তাহলে দারোয়ান কিছু দেখলো না কেন? বিপিনবাবু, তাহলে কি মনীষা সরকারের সেই যে লোকটির সঙ্গে অ্যাফেয়ার চলছিল, সঞ্জয় বিশ্বাস, আপনি তাকে সন্দেহ করছেন? সন্দেহ তো অনেককেই করতে হচ্ছে জিতু। সঞ্জয় বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে, আশা করছি কালকের মধ্যে কিছু একটা বের করতে পারবো। এই গাড়িটাকে একবার খুঁজে বের করতে পারলে। তারপরেই যেন হঠাৎ করে কিছু একটা মনে পড়ে গেছে ওনার, এমন ভাবে আমায় বলল, আচ্ছা জিতু, মনে আছে অভিনব সরকার এবং মনীষা সরকার যখন দরজা দিয়ে ভেতরে ঢুকছিল তখন তুমি বলেছিলে অভিনব সরকারের হাতে দুটো মোবাইল ছিল, অর্থাৎ দুজনের মোবাইল, এবং সেই মোবাইল তোমাদের দেখা অবস্থাতে মনীষার হাত থেকে অভিনব সরকারের কাছে গিয়েছিল, তাই তো? এমন একটা অদ্ভুত প্রশ্নে আমি অবাক হলেও মনীষা কিন্তু সঙ্গে সঙ্গে উত্তর দিল, যতদূর মনে পড়ছে না। আরেকটা ব্যাপার দেখুন, এবার পুলিশ কিন্তু মোবাইলটা অভিনব সরকারের কাছ থেকে পেয়েছে, কিন্তু এই কথা জিজ্ঞাসা করছেন কেন? বিপিনবাবুর মুখে সঙ্গে সঙ্গে একটা হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি সেখান থেকে গাড়ি ধরে আমরা গিয়ে পৌঁছলাম থানায়। তারপর মিস্টার বসুর সামনে বসে বিপিনবাবু যা বললেন তা এক অবিশ্বাস্য ব্যাপার। এর মধ্যে অবশ্য খবর দিয়ে ডাকা হয়েছিল অভিনব সরকারকে, আর এখানে এসেই জানতে পারলাম মনীষা সরকারের মৃতদেহটা পাওয়া গেছে শহরের বাইরের দিকে একটা ডোবার মধ্যে। গলা টিপে তাকে খুন করা হয়েছে, কিন্তু জলে অনেকক্ষণ পড়ে থাকায় আর গলায় এক ধরনের কেমিক্যাল ব্যবহার করার জন্য আঙুলের ছাপ গলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিনব সরকার থানায় এসে বিপিনবাবুর দিকে তাকিয়ে বললেন, বিপিনবাবু, আপনি অপরদিকে খুঁজে পেয়েছেন? এই তো আমি জানতাম যে সঞ্জয়ই এই কাজ করেছে।
ওর ওপর আমার আগে থেকেই সন্দেহ ছিল। কথাটা বলে আর কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে এগিয়ে গিয়ে অভিনব সরকার ঝাঁপিয়ে পড়ল সঞ্জয় বিশ্বাসের ওপর। তার জামার কলারটা ধরে তাকে টেনে তুলতে যেতেই বিপিনবাবু বললেন, এক মিনিট, অভিনববাবু, সঞ্জয়বাবু কিছু করেননি। কাল যে সময় খুন হয় সে সময় সঞ্জয়বাবু ওখানে ছিলেন না। এমনকি তার আগের দিন থেকে আজ সকাল পর্যন্ত তিনি এলাকার বাইরে ছিলেন। তার জন্য যথেষ্ট ভালো উপস্থিত সাক্ষী এবং প্রমাণ রয়েছে। ও আমায় হিংসে করতো। ও ভালো করে জানতো যে কলেজের সময় থেকে যে ও মনীষাকে পছন্দ করতো তা আমি জানি, কিন্তু মনীষা ওকে একদমই পছন্দ করতো না। তাই মনীষার সঙ্গে আবার যোগাযোগ করে মনীষাকে নিজের দিকে টানার চেষ্টা করেছিল, কিন্তু মনীষা আর যেতে চায়নি বলে। তাই কি? আপনি একটু শান্ত হয়ে বসুন অভিনববাবু। বিপিনবাবু কি বলছেন সেটা আগে শুনে নিন, তারপরে যা বলার সেটা বলবেন। আরে কি বলছো? আমি আবার কি বলবো? উনি বলছেন আপনাকে, আপনি উত্তর দিন। আমায় বলছেন কেন? আরে বিপিনবাবু, আপনি কেসের ব্যাপারে যেটা বলতে চাইছিলেন বললেন না, অভিনব এলে বলবেন, ওইটা বলুন। ও হ্যাঁ, এদের হম্বিতম্বি দেখে আমি নিজেই ভুলে গেছি। আচ্ছা, এখানে সবাই চুপ করে বসুন তো। কনস্টেবল, দরজার কাছে থাকো, কাউকে ঘর থেকে পালাতে দেবে না। এই কথাটা যখন বলেন তখন তার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন হয়ে যায়। কথায় কথায় এলোমেলো কথা বলা মুখটা হয়ে যায় গম্ভীর, তার চোখের দৃষ্টি হয়ে যায় তীক্ষ্ণ। সেইভাবেই বিপিনবাবু চেয়ার ছেড়ে উঠলেন, আর তারপর আমরা বসে থাকা অবস্থায় আমাদের পেছনে হাঁটতে হাঁটতে কিছুক্ষণ শান্ত হয়ে রইলেন। তারপর বলা শুরু করলেন। আর্ট গ্যালারিতে বেরিয়ে যাওয়ার প্যাসেজের কাছে ঠিক কি ঘটেছিল সে কথাটা আমি প্রথমে বলছি। মোহিনী এবং জিতু যখন ওখানে ঢোকে তার আগেই ওরা অভিনববাবু এবং তার স্ত্রী মনীষা সরকারকে দেখতে পেয়েছিল ভেতরে ঢুকতে। ওরা ঢোকার পরে অভিনববাবু বেরিয়ে আসেন অন্য রাস্তা দিয়ে। এরপর আর্ট গ্যালারির ভেতরে ওই প্যাসেজের কাছেই কোথাও একটা দাঁড়িয়েছিলেন মনীষা সরকার। তাকে ওইখানে দাঁড় করিয়ে রেখে বাইরে বেরিয়ে আসেন অভিনববাবু। অভিনববাবু বাইরে এসে প্রথমে বাথরুমের দিকে যায় এবং সেখান থেকে ফিরে এসে দারোয়ানকে বলে যে বাথরুমের দরজা খুলছে না। দারোয়ান গিয়ে ধাক্কা দিতে এই বাথরুমের দরজাটা খুলে যায়, কিন্তু সেই সময় মোহিনীর চিৎকার শুনে দারোয়ান আর অভিনববাবু দুজনেই ছুটে এসে দেখে যে সেখানে কিছু নেই। কিন্তু এদিকে মোহিনী দাবি করছে ওইখানে একটু আগে মনীষা সরকারের মৃতদেহ ছিল। আমরা সবাই চুপ করে রয়েছি, জানি বিপিনবাবু অন্য কিছু বলবেন। এটা আমরা সবাই জানি বিপিনবাবু। তারপরে এই সময়টুকুর মধ্যেই রয়েছে অনেক কিছু যেটা আমরা জানি না, আর সেটা জানলেই এই গোটা কেসের সমাধান হয়ে যাবে। কি সঞ্জয়বাবু? সঞ্জয়বাবু উদ্ভ্রান্তের মতো চোখে তাকালেন। তিনি কিছু একটা বলতে যাবেন, বিপিনবাবু হাত তুলে তাকে থামিয়ে আবার বলতে লাগলেন। দেখুন, আর্ট রুমের যেখানে খুন হয়েছে সেখান থেকে বেরিয়ে বাইরে গেট পর্যন্ত আসতে খুব ধীর পায়ে হেঁটে হলেও 1 মিনিটের কম সময় লাগে। আর্ট গ্যালারিতে ঢোকার সময় মোহিনী দেখেছিল অভিনব সরকার এবং মনীষা সরকার দুজনের ফোনই রয়েছে অভিনব সরকারের কাছে, এবং পুলিশের কাছে সেই মোবাইলটা অভিনব সরকার নিজেই জমা দেয়। বাথরুমে যাওয়ার সময়ও তার পকেটে 2টো মোবাইল ছিল। অর্থাৎ এটা ধারণা করা যেতে পারে যে প্রথম থেকে শেষ পর্যন্ত 2টো মোবাইলই তার কাছেই ছিল। না মানে ভেতরে ঢোকার পর আমি তো মনীষার মোবাইল ওকে ফিরিয়েই দিয়েছিলাম, কিন্তু আমায় শেষ করতে দিন অভিনববাবু, শেষ করতে দিন আমায়। মোবাইল 2টো প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল অভিনববাবুর কাছে। আর এইখানে সব থেকে বড় একটা বুদ্ধির পরিচয় আমরা পাই। আর্ট রুমে ঢোকার সময় 2টো মোবাইল অভিনববাবুর কাছে ছিল, এ বিষয়ে পরে আসছি। সেই কারণে অভিনববাবু এবং মনীষা সরকার ঢোকার সময় মনীষা সরকারের মোবাইল থেকে একটা মেসেজ যায় আর্ট গ্যালারির থেকে একটু দূরে একটা কফি শপে বসে থাকা একজনের কাছে। আর মেসেজ পেয়ে ওরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আর্ট গ্যালারির পিছনের দিকের গেটে অপেক্ষা করে। আর মেসেজ পেয়ে ওরা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আর্ট গ্যালারির পিছনের দিকের গেটের উল্টো দিকে এসে দাঁড়ায়, যে গাড়িটাকে দারোয়ান নিজে দেখেছিল। এরপর ওরা আর্ট গ্যালারি থেকে বেরিয়ে বাইরের প্যাসেজ দিয়ে ভেতরে ঢুকে মনীষা সরকারের উপর আক্রমণ করে, এবং তার কিছুক্ষণ পরই মোহিনী যখন সেখানে যায় তখন মৃতদেহটা দেখতে পায়।
কিন্তু সে চিৎকার করে ফিরে আসার মাত্র মিনিট খানেকের মধ্যেই সেখান থেকে মৃতদেহ গায়েব হয়ে যায়। সময়টা কিন্তু খুব বেশি নয়, 2 থেকে 3 মিনিট। এই 2 থেকে 3 মিনিট সময়টাকে অপরাধী খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। তবে বেরোবার পথে একমাত্র বাধা ছিল ওই দারোয়ান। অন্ধকার হয়ে গেছে, চট করে ভালোভাবে কোনো কিছু বোঝার সম্ভাবনা নেই, কিন্তু একটা আলো ছিল একদম প্যাসেজের দরজার দিকে, আর সেই আলোতেই ছোট্ট খোপের মধ্যে মৃতদেহ দেখতে পেয়েছিল মোহিনী। কিন্তু যেই সময় মোহিনী চিৎকার করে ছুটে আসে তারপরেই আমরা সেদিকে যাই, কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই সেইখান থেকে মৃতদেহটা বের করে কেউ পাঁচিল টপকে ওপারে সরিয়ে ফেলে। তার প্রমাণ ওই পাঁচিলের উপরের দিকের গায়ে রয়েছে। দেওয়ালের সেই ভাঁজের কাছে যে রং ওঠার কথা বলছিলাম আমি, সেই রঙের সামান্য একটা অংশ পাওয়া যায় প্রাচীরের উপর থেকে। তাছাড়া প্রাচীরের উপরের জায়গাটা দেখলে সেখান থেকে যে কিছু একটা টেনে নিয়ে যাওয়া হয়েছে সেটাও বোঝা যায়। যে করেছে সে কাজটা খুব ভালোভাবেই করেছে। তবে তার চেয়েও বড় একটা ব্যাপার ছিল মনীষা সরকারের হাতে থাকা একটা ছোট্ট ব্রেসলেট। কম দামি এই ব্রেসলেটটা প্রাচীরের ওপর থেকে যাওয়ার সময় প্রাচীরের উল্টো দিকের পথের পাশে যেখানে বড় বড় ঘাস রয়েছে সেখানে পড়েছিল, এবং সেটা যে মনীষা সরকারের তা প্রমাণ করেছিল অভিনব সরকারের বাড়িতে থাকা মনীষা সরকারের মাসখানেক আগে তোলা একটা ছবি, যেটা তাদের দেওয়ালে ঝুলছে। কথা বলার সঙ্গে সঙ্গে মিস্টার বসু তার টেবিলের ড্রয়ার থেকে একটা কাগজে মোড়া ব্রেসলেট তার সামনে বের করে আনল। হ্যাঁ, এইটাই তো মনীষার। কিন্তু এই সমস্ত কিছু কে করেছে আর কেনই বা করেছে? সঞ্জয় ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আপনার স্ত্রীর সঙ্গে সঞ্জয়বাবুর কোনো সম্পর্ক ছিল কিনা তা আমি জানি না। পুলিশ রেকর্ডে দুজনের মধ্যে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে তা নিশ্চিত করেছে, কিন্তু তার চেয়েও বেশি আমাকে নিশ্চিত করেছে আরেকটা ব্যাপার। আপনার বাড়ির কাজের লোকের সঙ্গে কথা বলে জানা গেছে এই 1 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে মনীষা সরকারের বেশ কয়েকবার ঝামেলা হয়েছে। হতেই পারে সেটা সঞ্জয়বাবুকে নিয়ে, কিন্তু তার মধ্যে আপনি বেশ কয়েকবার তাকে খুন করার হুমকি দিয়েছেন, এবং মনীষা সরকার আপনাকে হুমকি দিয়েছে আপনার কারখানা মানে আপনার পুরো সম্পত্তির 50% তার ভাগ রয়েছে, সেটা সে নিজের নামে করে নিয়ে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাবে। কিন্তু এখানে ডিভোর্সের ব্যাপারটা আসছে কোথা থেকে? এবার আসল ব্যাপারটা বলি। মনীষা সরকারের মোবাইলটা ছিল অভিনব সরকারের কাছে, কারণ তার ফোন থেকে পাওয়া ওই নম্বরে মেসেজ এবং মনীষা সরকারের ফোন থেকে করা একটা ফোন যেটা অভিনব সরকারের ফোনে যায়, এবং সেটা যায় ঠিক সেই মুহূর্তে যখন মনীষা সরকার এবং অভিনব সরকার আর্ট গ্যালারি থেকে বাইরে বেরিয়ে পিছনের দিকে কোথাও এসেছিল। অর্থাৎ ওই লোকগুলো গাড়ি নিয়ে ওখানে এসে দাঁড়াবার পরপরই ফোনটা গিয়েছিল। আর পিছনে থাকা সেই দারোয়ান নিশ্চিত করেছে দারোয়ান যখন দরজা খুলছিল তখন ফোন আসার অজুহাতে সেখান থেকে অভিনব এগিয়ে এসেছিল ওই প্যাসেজের দরজার কাছে। হ্যাঁ, আমার একটা ফোন এসেছিল, কিন্তু বাথরুম থেকে তো প্যাসেজ দরজাটা খুব একটা দূরে নয়। কিন্তু তাতে ভুল কি হয়েছে? ভুল রয়েছে অভিনববাবু, আপনি দুটো ভুল করেছিলেন। আপনি নিজে ভালো হওয়ার জন্য আপনার স্ত্রীর মোবাইলটা পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। হয়তো আপনার পরিকল্পনা অন্য কিছু ছিল, কিন্তু চিৎকারটা শুনে ওখানে আসার পর আপনি আমায় দেখতে পেয়ে চমকে উঠেছিলেন। সেটা প্রথমে আমি ভেবেছিলাম যে আপনি আমায় চেনেন, তার জন্য আপনি চমকে উঠেছেন। কিন্তু পরে যখন আপনার বাড়িতে আমি যাই, আপনার সঙ্গে কথা বলি, প্রথমে আমি ভেবেছিলাম যে আপনি আমায় চেনেন, তার জন্য আপনি চমকে উঠেছেন। কিন্তু পরে যখন আপনার বাড়িতে গিয়ে আপনার সঙ্গে আমি কথা বলি, তখন আপনি বলেন যে আপনি তখন আমায় চিনতে পেরেছেন। সেই সময় আমার একটা খটকা লেগেছিল। তারপর সঞ্জয়বাবুর কথা আপনি বললেও সঞ্জয়বাবু ওই সময় এলাকায় ছিল না। আপনার স্ত্রীকে খুন করেছেন আপনি নিজেই, আর সেই কারণেই আপনার মৃতদেহটা ওখান থেকে সরাবার প্রয়োজন ছিল। আপনার স্ত্রীকে আপনি খুন করেছেন গলা টিপে। আপনার স্ত্রীর শ্বাসকষ্ট ছিল, তার ব্যাগে সবসময় ইনহেলার থাকতো, তাই তাকে গলা টিপে ধরে খুন করাটা আপনার পক্ষে বেশি সময় লাগেনি। আপনি তাকে খুন করেছেন প্রথমেই, মানে ওই প্যাসেজ দিয়ে বেরোবার সময়। তারপরে বাইরে বেরিয়ে দারোয়ানকে এখানে দেখতে পেয়ে আপনি চমকে ওঠেন, কিন্তু আর্ট গ্যালারিতে তখন বেশি কেউ নেই, তাই আপনি একটা সুযোগ নেন। তাই বাথরুমের দিকে একবার গিয়ে তারপরে এগিয়ে এসে দারোয়ানকে ওখান থেকে সরিয়ে ফেলেন।
তাতে সেই সময়ের মধ্যে প্রাচীরের উল্টো দিকে থাকা কেউ একজন পাঁচিল টপকে এসে মৃতদেহটা তুলে আবার নিয়ে চলে যেতে পারে। তারপর সেটা অন্য কোথাও ফেলে দিলে বেশ কিছুদিন পর মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও কোনো লাভ হবে না, আপনার আঙুলের ছাপ পাওয়া যাবে না। মনীষা সরকারের মোবাইল থেকে যেই মেসেজটা গিয়েছিল সেই মেসেজটা এই দিক থেকে আপনি ডিলিট করে দেন, তাই সেটা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু সমস্যা করেছিল মনীষা সরকারের মোবাইল থেকে আপনার মোবাইলে যাওয়া ফোনটা। আপনার রিংটোনটা বাজাবার প্রয়োজন ছিল দারোয়ানকে বোকা বানাবার জন্য, কিন্তু ওই সময় আপনারা একসঙ্গেই ছিলেন এবং আপনার যখন মোবাইলটা বেজেছে ততক্ষণে মনীষা সরকার মারা গেছে। একজন মৃত মানুষ আপনাকে ফোন করতে পারে না অভিনববাবু। ফোনটা যখন বেজেছে তখন যে মনীষা মারা গেছে সেই কথাটা আপনাকে কে বলল? তাছাড়া আপনি ভুল করছেন, ফোনটা আমার ফোন থেকেও মনীষার ফোনে গিয়েছিল। মনীষার ফোন থেকে আমার... কথাটা বলতে বলতে অভিনব সরকার হঠাৎ থেমে যায়। বিপিনবাবুর মুখে একটা হাসি ফুটে ওঠে। তিনি বলেন, গোটা ঘটনার মধ্যে ওই একটাই ভুল আমি বলেছিলাম। ফোনটা আপনার ফোন থেকেই মনীষার ফোনে গিয়েছিল, ওইখানেই আপনি ভুল করে ফেলেছিলেন। দারোয়ান চলে আসায় তাড়াহুড়োর মধ্যে আপনি আপনার ফোন থেকে মনীষার ফোনে ফোন করেছিলেন, কিন্তু সমস্যাটা হলো আপনার ফোন এবং মনীষার ফোন দুটো ফোনই আপনার কাছে না থাকলে আপনার পকেটে রিংটোন বাজবে কি করে এবং আপনি সেখান থেকে সামনে আসবেনই বা কী করে? তার মানে মনীষা সরকারের ফোনটা সব সময় আপনার কাছেই ছিল, আর্ট গ্যালারিতে ঢোকার পর থেকেই ছিল। অভিনব সরকার ধপ করে চেয়ারের ওপর বসে পড়লেন। থানার মধ্যে সকলেই থমথমে চুপ করে বসে আছে। কনস্টেবল পর্যন্ত দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে চুপ করে, কোনো কথা বলছে না। সকলের মাঝখান থেকে এবার আমি বলে উঠলাম, সেটাই যদি হয় তাহলে মোহিনী দেখার পরে অল্প সময়ের মধ্যে... ঠিক এইখানে আরও একটা ব্যাপার আছে। অভিনব সরকার যখন এদিকে আসে তখন পাঁচিল টপকে কেউ একজন ঢুকে পড়েছে। আগেই তোমরা দেখেছো বাড়িটা অন্ধকার, চট করে ভালোভাবে বোঝা যায় না। অভিনব সরকার যদি মোহিনীকে আগেই দেখতে পেত তাহলে হয়তো সে অন্য কিছু একটা ভাবত। সে মোহিনীকে দেখতে পায়নি, চলে যাওয়ার পর মোহিনী বেরিয়েছে। আমার মনে হয় লোকটা দরজার কাছে এসে মোহিনীকে দেখতে পেয়েই সেখানে দাঁড়িয়েছিল। এদিকে মোহিনী মৃতদেহ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ভয় পেয়ে এদিকে ছুটে আসে এবং মুখটা লুকিয়ে পিছনের দিকে ঘুরে বসে পড়ে। ওই লোকটা সেই সুযোগে মৃতদেহটা তুলে ফেলে এবং তাড়াতাড়ি পাঁচিল টপকে চলে যায়। মোহিনী গাড়ির শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু আমরা শুনতে পাইনি। তার মানে গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে আমরা সেখানে গিয়েছিলাম এবং তারপরে অভিনব সরকার এবং দারোয়ান এসেছিল। দারোয়ান কিন্তু গাড়ির শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু ওই পথে নানা ধরনের গাড়ি যায়, শব্দ হতেই পারে, তাই সে প্রথমে কিছু মনে করেনি। আমি আবার ওই আর্ট গ্যালারিতে গিয়ে দারোয়ানের সঙ্গে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলে বাথরুমের দরজার লক খোলার সময় গাড়ির শব্দের কথাটা জানতে পারি। আর তারপরেই হ্যাঁ 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 আমিই খুন করেছি মনীষাকে। আমি পাগল হয়ে গেছিলাম। ও সব সময় ভয় দেখাতো, ওর সমস্ত কিছু আমার মেনে নিতে হতো, না হলে ডিভোর্স নিয়ে আমার সম্পত্তির 50 ভাগ সে নিয়ে চলে যাবে, তারপর কেস করে আমাকে সর্বশান্ত করে দেবে, এমন ভয় সব সময় দেখাতো। আমার বাড়ির কাজের লোকেরা পর্যন্ত এই সমস্ত ব্যাপার জানে। ঘরে বাইরে কোথাও আমি শান্তিতে থাকতে পারছিলাম না, আর তাই সেদিন প্ল্যানটা আমি নিজেই করেছিলাম। আমার ফোন থেকে নয়, বরং মনীষার ফোন চুরি করে ওর ফোন থেকে আমি ওই লোক দুটোর সঙ্গে কথা বলেছিলাম, যাতে আমার ওপর কোনো রকম দায় এসে না পড়ে। তারপর আর্ট গ্যালারিতে ঢোকার পর ঝগড়ার অজুহাতে মোবাইলটা আমার কাছে রেখে দিয়েছিলাম, এবং যাতে ভেতরের আর কোনো ফোন না আসতে পারে। কিন্তু আমার টার্গেট ছিল অন্য। ঢোকার পরেই মেসেজ করে দিয়েছিলাম যাতে ওরা পাঁচিলের ওপারে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু প্যাসেজের কাছে গিয়ে মনীষার গলা টিপে ধরে তাকে মেরে ওইখানটায় ফেলে দেওয়ার পরেই দারোয়ানকে চোখে পড়ে। তাই বাধ্য হয়ে বাথরুমের দিকে গিয়ে একটা নাটক তৈরি করতে হয়। সবই ঠিক ছিল, কিন্তু মাঝখান থেকে ওই মোহিনী নামের মেয়েটি এসে গন্ডগোল করে দেয়। দারোয়ানকে সঙ্গে নিয়ে ফিরে যেতে যেতে মনীষা নিরুদ্দেশ হয়ে যেত। আমি ততক্ষণে মোবাইলটা অন্য কোথাও ফেলে দিয়ে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করতাম।
তারপর মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও আমার উপরে কারোর নজর পড়তো না, কারণ মেসেজ আমি ডিলিট করে দিয়েছিলাম। আর আর ওই লোকগুলোর সঙ্গে মনীষার ফোন থেকে কথা বলেছিলাম প্রায় 3 দিন আগে। মনীষা ইভেন্ট ম্যানেজিংয়ের কাজ করত, তাকে নানা সময় নানা লোকের সঙ্গে কথা বলতে হতো, তাই চট করে ব্যাপারটা ধরা যেত না। কিন্তু আমি হঠাৎ ওখানে গিয়ে পড়ায় আমায় দেখে আপনি চমকে ওঠেন, তারপর সব গন্ডগোল পাকিয়ে যায়, তাই না? শুধু তাই নয়, ওই মোহিনী আর ওই জিতেন্দ্রবাবু যে আপনার সঙ্গে রয়েছে সেটা দেখেও আরও চমকে উঠেছিলাম। কারণ ভেতরে ঢোকার সময় দেখেছিলাম ওরা আমাদের দিকে তাকিয়ে দেখছিল একবার। মোবাইলটা সঙ্গে না রেখে সঙ্গে সঙ্গে বার করে দিলাম, কারণ যদি মনীষার নাম্বারে কেউ ফোন করতে বলে, তাড়াহুড়োর মধ্যে তার মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম। পরের বার একটাই ভুল হয়ে গেছিল, আমার ফোন থেকে মনীষার ফোনে ফোন না করে মনীষার ফোন থেকে আমার ফোনে করলে ভালো হতো হয়তো, কিন্তু দারোয়ানকে বোঝানোর প্রয়োজন ছিল, তাই তাড়াহুড়োর মধ্যে। অভিনববাবু, অনেকেই বলেন খুনি খুব ঠান্ডা মাথায় এমনভাবে সব কিছু পরিকল্পনা করে যাতে কোনো ফাঁক না থাকে, কিন্তু খুন এমন একটা জিনিস যাতে ফাঁক থেকেই যায়, শুধু সেই ফাঁকটা খুঁজে বের করতে হয়, বুঝলেন? অবশ্য বাকি কাজটা আপনার। সঞ্জয়বাবু সম্পূর্ণ নির্দোষ, তাকে ছেড়ে দেওয়া যেতেই পারে, তবে সঞ্জয়বাবুর সঙ্গে মনীষা সরকারের যদি কিছু থেকে থাকে সে ব্যাপারে আমি দায়ী নই। চলে এসো। সত্যি বিপিনবাবু, এত অল্প সময়ের মধ্যে যে এইভাবে আপনি কেসটা সলভ করে ফেলতে পারবেন আমি তো ভাবতেই পারিনি। সঞ্জয়ের খবরটা শোনার পর থেকে আমার কিন্তু মনে হয়েছিল যে সঞ্জয় এই কাজটা করেছে। এনিওয়েজ, 2 যখন 4 হয়ে গেল তখন আর সমস্যাটা কোথায়? কেন মিস্টার বসু, আপনি কি ভেবেছিলেন 2 5 হবে? আরে এত সহজ অঙ্কটা আপনি ধরতে পারলেন না? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 ডেথ। এমন একটা অবস্থার মধ্যেও আমরা হেসে ফেললাম, এমনকি সঞ্জয় বিশ্বাসও একবার হেসে উঠেই থেমে গেল। মোহিনী বলল, আরে ওটা কথার কথা। বিপিনবাবু, আপনি চলুন। এত সুন্দর একটা কেস যখন এত সহজে সমাধান করলেন, তাহলে আজকের ট্রিটটা আমার তরফ থেকেই থাক, কি বলেন? চলুন। ট্রিটের কথা শুনে বিপিনবাবু আর না করলেন না। তাড়াতাড়ি আমরা থানা থেকে বেরিয়ে এলাম। তখন থানার ভেতরে অভিনব সরকার কান্নায় ভেঙে পড়েছেন। ঠিক আর্ট গ্যালারিতে সেই প্যাসেজের কাছে বসে যখন তিনি কাঁদছিলেন, তেমন আমি অবাক হয়ে দেখতে লাগলাম বিপিনবাবুকে। খুশি মনে মোহিনীর সঙ্গে গল্প করতে করতে এগিয়ে চলেছে। সত্যি, কে বলবে লোকটার মাথায় এত বুদ্ধি, এত সূক্ষ্ম ব্যাপার যে কি করে লোকটা মনে রেখেছিল সেটাই ভাবছি আমি। সত্যি বলতে আমিও ভেবেছিলাম এটা সঞ্জয় বিশ্বাসেরই কাজ। বুদ্ধিটা ভালোই ভেঁধেছিল, কিন্তু মাঝখান থেকে বিপিনবাবু সেখানে গিয়ে পড়লেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, তারপর এগিয়ে গেলাম সামনের দিকে। শুনছিলেন এতক্ষণ ধরে সুকান্ত দাশের কলমে আর্ট গ্যালারিতে খুন। কেমন লাগলো আপনাদের আজকের এই নিবেদন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরবে কিংবদন্তি নতুন একটি নিবেদনের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।